This call is now being recorded. গুড ইভিনিং, আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায়, এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের ক্লাস প্যাথোলজি আমাদের পঞ্চম ক্লাস। আজকে মূলত আলোচনা করব ঘর নম্বর পোর্শন। তবে গ্যাংগ্রিন এবং আলসার এই বিষয়টা গত ক্লাসে আলোচনা করলেও, যেহেতু বর্তমানে গ্যাংগ্রিনের রোগী অনেক পাওয়া যায়, আলসারের পেশেন্ট অনেক রয়েছে, এখন এই দুইটা টপিক আমি চাচ্ছি যে আরেকটু ভালোভাবে আলোচনা করে আমি গ্রোথ অ্যান্ড ডিজিজ ডিসঅর্ডারস, অ্যাট্রোপি, হাইপারট্রপি, হাইপারপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, এই কয়টা বিষয় কিন্তু আজকে আলোচনা করব। গ্যাংগ্রিন নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছিল, আমি চেষ্টা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এটা উত্তর দিয়ে আমি এটা আলোচনা করব। গত ক্লাসে কি আপনি ছিলেন? জি স্যার। হ্যাঁ, তো এই যে গ্যাংগ্রিন বর্তমানে খুব মানে এই রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আপনাদের কি কোনো গ্যাংগ্রিনের পেশেন্ট দেখার অভিজ্ঞতা আছে বা দেখেছেন? আত্মীয় স্বজনের মধ্যে কারো গ্যাংগ্রিন হয়েছিল কিনা? না স্যার। ঠিক আছে, আমি একটু বলি। দেখেন, এখানে গ্যাংগ্রিনের তো বেশ কয়েকটা ভাগ রয়েছে। প্রথমত, এটা নর্মাল যদি আপনি চিন্তা করেন, আমাদের এটা স্বাভাবিক একটা পা রয়েছে যেখানে প্রত্যেকটা টিস্যু হেলদি অবস্থায় রয়েছে, এটা হচ্ছে নর্মাল অবস্থা। আর এটা হচ্ছে গ্যাংগ্রিনের অবস্থা, যেটা হচ্ছে অসুস্থ অবস্থা, এটা হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন। এই যে ড্রাই গ্যাংগ্রিন, এই যে গ্যাংগ্রিনটা রয়েছে, এখানে আপনার মডার্ন মেডিসিন আপনাকে দুটো বিষয় প্যাথোলজিক্যালি আপনাকে জানতে হবে। এর এই রোগটা হলে তার ট্রিটমেন্ট প্রসিডিউরটা কি, এটা আপনাদের প্রত্যেককেই জানতে হবে। কারণ যখন একজন রোগী আপনি দেখবেন, রোগীকে ম্যানেজমেন্ট করতে শিখতে হবে। আপনি যদি তাকে সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হন যে এই যে গ্যাংগ্রিন রয়েছে, এটা আপনি মডার্ন মেডিসিনের ট্রিটমেন্টটা কি, এই ট্রিটমেন্টটা হচ্ছে এটা কেটে ফেলে দেওয়া, অর্থাৎ এই পর্যন্ত এই পোর্শন ধরে কিন্তু তারা উপর থেকে এই পোর্শন ধরে টোটালি কেটে ফেলবে। এখন এই জায়গা কিন্তু এতখানি, এতটুক ঠিক আছে, কিন্তু এই জায়গা এত কম হলে কিন্তু কাটবে না। তারা কি করবে, এখান থেকে আরেকটু বেশি করে নিয়ে একদম পুরোপুরি সিস্টেমিক্যালি এভাবে তারা কেটে দিবে। এই হচ্ছে তাদের সিস্টেম। এখন মডার্ন মেডিসিনে যখন আপনার এটা কেটে দিবে এবং কাটার পরে ওই রোগীগুলো এখান থেকে কি কাটে না। আপনি যদি মনে করেন যে এখান থেকে কেটে দিবে, এটা ভুল। এই জায়গা থেকে কাটবে না, কাটবে পুরো জয়েন্ট ধরে, অর্থাৎ যে কোনো একটা জয়েন্ট। আপনি দেখবেন পায়ে কাটছে, আপনার পায়ের দেখা যাচ্ছে আপনার গোড়ালি শুদ্ধ কেটে দিছে, বা তার উপরের থেকে আপনার হাঁটু নিচের থেকে কেটে দিছে, এভাবে কেটে দেয়। আর আমাদের হোমিওপ্যাথিতে আমরা কি করি, আমরা ওষুধ দেই। ওষুধ দিলে হয় কি, এই জায়গা থেকে শরীর এই কোষগুলো ছেড়ে দেয় এবং এটা আপনা আপনি কেটে যায় এবং অপারেশন হয়ে যায়, এবং রোগীটা বাকি জীবনটা পরিপূর্ণভাবে সুস্থভাবে জীবনযাপন করে এবং তার কোনো সমস্যা থাকে না। এবং এই যে সার্জারি, এই সার্জারিটা আপনাদের শিখতে হবে মেডিসিন দ্বারা। হোমিওপ্যাথিক ডক্টর মানে হোমিও সার্জন, মেডিসিনাল, অর্থাৎ আপনি হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে আপনি এই গ্যাংগ্রিন রোগীর সার্জারি করে দিবেন। মডার্ন মেডিসিন তারা আর্টিফিশিয়ালি তারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় কিন্তু এই সকল অপারেশনে, এবং এখানে চান্স থাকে 50-50। আপনার এই সকল চিকিৎসার আপনার আরোগ্য কিন্তু 50 ভাগ বলা হয়, যে 100 ভাগ কেউ কিন্তু বলে না যে 100 ভাগ সেরে যাবে। কিন্তু আপনি যে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আপনি সৃষ্টিকর্তার উপরে রেখে বলবেন, যদি তিনি চান আপনি 100 ভাগ সম্পূর্ণরূপে সুস্থ হবেন, আপনার পা যে অবস্থায় আছে নতুন করে আর পচবে না। আপনি জোর দিবেন কোথায়, নতুন করে আর পচবে না। গ্যাংগ্রিনের যে পচনটা আছে এটা রোধ হয়ে যাবে এবং আপনি পরিপূর্ণরূপে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। এখন গ্যাংগ্রিনের মধ্যে আপনি তাকে সবসময় কষ্টটা হয় কোথায়, যখন গ্যাংগ্রিনের রোগী ডায়াবেটিস থাকে তখন আপনার চিকিৎসা করতে খুব একটু জটিলতা হয়ে যায়। তারপর রোগী যদি প্রচুর পরিমাণে নেশা করে, আপনাকে বলতে হবে, আপনি যদি মনে করেন সুস্থ হবেন আপনাকে অবশ্যই নেশা ছাড়তে হবে। কারণ নিকোটিন যখন তার শরীরে প্রচুর পরিমাণে যাচ্ছে তখন কিন্তু তার এই রোগটা কিন্তু দ্রুত সারে না। এরপরে কি,
এরপর হচ্ছে উচ্চ রক্তচাপ যদি থাকে, হাই প্রেশার থাকে, তাহলে তাকে বলবেন, জিজ্ঞাসা করবেন যে আপনার এমনি খাবারের সাথে এমনি কাঁচা লবণ কেমন খাওয়া পড়ে। সে যদি বলেন আমি প্রচুর পরিমাণে লবণ খাই, আপনার তাকে কিন্তু এইটা বন্ধ করতে বলতে হবে। অর্থাৎ আপনি ওষুধ দেন বা না দেন, তাকে এই নিয়মগুলো পালন করতেই হবে। এবং বলবেন যেহেতু এই রোগটা দীর্ঘস্থায়ী, মানে অনেকদিন ধরে হয়েছে এবং এর ট্রিটমেন্টটা একটু দীর্ঘমেয়াদী হয়ে থাকে, সে দীর্ঘমেয়াদী কত আপনার বলবেন, আপনার 6 মাস থেকে আপনার শরীরের উপর নির্ভর করে, 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, বা তার বেশিও লাগতে পারে। তবে আপনি ধরে রাখেন আপনার পরিপূর্ণ সুস্থ হতে প্রায় 2 বছর আপনাকে ওষুধ কন্টিনিউ করা লাগবে। এর সাথে আপনার অন্যান্য সমস্যা হলে তার আপনি ওষুধ গ্রহণ করতে পারেন, কিন্তু যাই ওষুধ গ্রহণ করেন না কেন তার সাথে আমার এর জন্য ওষুধ চলবে। এই জন্য ওষুধটা চলবে, এর মানে কি? এর মানে কি আপনি কি একটা নাকি মেডিসিনের পরে থাকবেন না? রোগী যখন আরোগ্য হবে তখন আপনি ফাইটম বা প্লাসিবো দিয়ে যাবেন, কিন্তু আপনার আর সান্নিধ্যে তার থাকা লাগবে। এই ধরনের পেশেন্ট হলে, যেমন আমার গত পরশুদিন আমার একটা পেশেন্ট আপনার এই গ্যাংগ্রিনের পেশেন্ট বাইরের, অর্থাৎ পেশেন্ট ইন্ডিয়ার। তো ওখান থেকে আমাকে দেখানো হলো, ভিডিওটা দেখানো হলো, কেস টেকিং করা হলো, মেডিসিন দেখা হলো, প্রেসক্রিপশন করে দিলাম। তো প্রেসক্রিপশন সে কিন্তু ওখান থেকে সে কিনে নিচ্ছে। অর্থাৎ ইন্ডিয়াতেই সুযোগটা আছে। আপনার অনেক যে ফার্মেসি রয়েছে, ওষুধের যে ফার্মেসি গুলো আছে, সেখানে আপনি ডোজ লিখে দিলে কয়টা ডোজ ওরা সেভাবে দাগিয়ে একদম সুন্দর করে ডোজ করে দেয় এবং সেই ডোজ অনুসারে সে খাবে। তাহলে এই সুবিধাটা কিন্তু আপনাদের আমাদের প্রত্যেকের সহযোগিতা যখন হবে, তখন বাংলাদেশেও কিন্তু ওইভাবে কিন্তু ফার্মেসি হবে যারা ডোজ করে দিবে। আপনার কিন্তু তখন খুব সুবিধা, তখন আপনার নিজের থেকে ওষুধ বানানো লাগবে না। শুধু আপনি একজন ফিজিশিয়ান হিসেবে, একজন ডক্টর হিসেবে যেভাবে প্রেসক্রিপশন করেন আপনি সেভাবে করবেন, খাওয়ার নিয়ম কানুন বলে দিবেন, আপনি অনলাইনে রুগী দেখবেন। আপনার সারা পৃথিবীতে আপনার রুগী থাকবে। আমার তো নয় একটা দুটো দেশে এখন পেশেন্ট আছে, আপনাদের থাকবে সারা পৃথিবীতে, সমস্যা নেই। আপনারা সেইভাবে তৈরি হবেন। এখন আপনি চিন্তা করুন আপনি কোন কোন দেশের রোগী দেখবেন, কারণ গ্যাংগ্রিন পেশেন্ট সারা পৃথিবীতে রয়েছে এবং ক্রমান্বয়ে এই পেশেন্ট কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তাহলে যেহেতু যে রোগটা বেড়ে চলেছে, ট্রিটমেন্টটা আপনাকে জানতে হবে। আপনি ট্রিটমেন্টটা জানলে সুস্থ করতে পারবেন। তাহলে এর মধ্যে শুষ্ক গ্যাংগ্রিন, ড্রাই গ্যাংগ্রিন, এটা কি হয় সবসময় খেয়াল করবেন, যেটা কালো হয়ে যাচ্ছে এটা দেখেন সম্পূর্ণ কালো, ডিপ কালো অবস্থায় রয়েছে। এখানে কি আছে, এটা শুষ্ক গ্যাংগ্রিন, ড্রাই গ্যাংগ্রিন। এখানে সাধারণত এই শুষ্ক যেটা হয় এটা হাত এবং পায়ে এই দুই জায়গা হয়। এবং ময়েশ্চার গ্যাংগ্রিন আর্দ্র, সেখানে হচ্ছে আপনার টিস্যুতে পুঁজ জমা হয়ে যায়, এবং ময়েশ্চার যেটা ভিজা বা আর্দ্র গ্যাংগ্রিন এটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে, এটা ছোঁয়াচে এবং এই রোগী দ্রুত মারা যায়। কিন্তু শুষ্ক গ্যাংগ্রিন যাদের হচ্ছে তারা কিন্তু ওই আর্দ্র গ্যাংগ্রিনের থেকে কিন্তু তারা বেশি দিন মানে ভালো থাকে, মানে স্বাভাবিকভাবে, মানে প্রাকৃতিক নিয়মটা বুঝতে হবে। শুকনো অবস্থায় থাকলে এটা ছড়ায় আস্তে আস্তে, যার কারণে এই রুগীতে আপনি বেশি সময় পাবেন অন্য দুই গ্যাংগ্রিনের থেকে। আর্দ্র গ্যাংগ্রিনে আরো দ্রুত ছড়ায় যায়, যদি দ্রুত আপনার সঠিক ওষুধ না হয় রোগী কিন্তু খুব দ্রুত অসুস্থ হয়ে পড়বে। আর হচ্ছে গ্যাসীয় গ্যাংগ্রিন, এবং সেটা আরো দ্রুত ছড়িয়ে পড়ে। আপনার যেটা গ্যাসীয় গ্যাংগ্রিন এটা আরো দ্রুত ছড়িয়ে পড়ে, এবং মডার্ন মেডিসিনে এখানে কিন্তু শুধুমাত্র তাদের যে অ্যান্টিবায়োটিক এবং আপনার সার্জারির মাধ্যমে ওই স্থানটা, অর্থাৎ ওই পাটা কেটে ফেলা, এই কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। আর আপনার কাছে মেডিসিন রয়েছে অসংখ্য, অসংখ্য মেডিসিন রয়েছে। সেই অসংখ্য মেডিসিন লক্ষণ সাদৃশ্যে আপনার যেটা হবে সেই সিমিলিয়ার না, সিমিলিমাম মেডিসিন, সেটা ধাতুগত মেডিসিন হবে, মাইজমেটিক হোক। আপনি একটা মাইজমেটিক মেডিসিন দেবেন, তারপরে কন্টিনিউয়াসলি ধাতুগত মেডিসিন প্রয়োগ করবেন, রোগী সুস্থ হয়ে যাবে এবং সে ভালো থাকবে। যেখানে মডার্ন মেডিসিনে বলে দিচ্ছিল দেখা যায় এই রোগী আর বেশি দিন ভালো থাকবে না, তাদের অনেকেই আছে, এমনও অনেকে আছে যাতে হাল ছেড়ে দিয়ে বলছে না আমাদের পক্ষে আর সম্ভব না, কারণ ওষুধ তো 10 বছর খেলো, আর তো কাজ করতেছে না, আর তো কাজ হবে না। তো সেই রোগীও কিন্তু এখন ভালো আছে। এমনও অনেক পেশেন্ট আছে অনেক রোগের ক্ষেত্রে যাদেরকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে 3 মাস বা 6 মাস বেঁচে থাকবে, তো তারা কিন্তু এখন 5 বছর 6 বছর হয়ে গেছে এখনো বেঁচে আছে। তো এটাই কিন্তু আমাদের সফলতা। যাদেরকে একটা নির্দিষ্ট সময় বলা হচ্ছিল যে এই কয়েকদিন পরে কিন্তু তার বেঁচে থাকা কষ্টকর, কিন্তু সে কিন্তু এখনো বেঁচে আছে, এটাই আমাদের সফলতা। তো আমরা চাই আপনার প্রত্যেকে এরকম সফলতা দেখান। এই সফলতাগুলো যখন হবে তখন আমরা যখন এইগুলোর আপনার প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো রাখতে পারবো, তখন আমরা কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে
আমরা জানাতে পারবো যে না এই ধরনের রোগেও আপনার আরোগ্য হয়। সমস্যাটা এখানে যে আমরা যখন একজন রোগীকে বলি, যেমন যে রোগীটা বললাম সে রোগী কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট করাতেই চাচ্ছে না, তো আমি বললাম যে না আপনাকে এটা করতে হবে। তখন সে বলছে ডাক্তার সাহেব আমি করবো তো, কিন্তু আর্থিকভাবে সমস্যা আছে, আপনি ওষুধ দেন, ওষুধটা গ্রহণ করার পরে কিছুদিন ওষুধ খাই, তারপরে 15-20 দিন পরে কোরবানি। আর আমাদেরও কিন্তু তখন ওষুধ দিতে হয়। আমরা কিন্তু মডার্ন মেডিসিনের মতন বলতে পারি না যে আপনাকে এটা করতেই হবে, এটা না করলে আমরা ওষুধ দেয় না। অনেক ডাক্তারই আছে যে পরীক্ষাটা আগে করাই লাগবে, তারপরে তারা ওষুধ দেয়, কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা করি না, বা প্রচলনটা এতটা হয়নি। সেই জন্য কিন্তু আমাদের কিছু কিছু সমস্যা কি হয়, পড়তে হয়। এবং এই সমস্যার থেকে পরিত্রাণের জন্য আমাদের প্যাথোলজিক্যাল ক্লাস যেমন করতে হবে, আমাদের ডিজিজ জানতে হবে, আপনি প্যাথোলজি কি কি পরীক্ষা দিবেন সেটাও জানতে হবে। এগুলো যখন জানবেন তখন কিন্তু আপনারও ভালো লাগবে, আপনি রোগীকে পরীক্ষা দিতে পারবেন। এখন এই জায়গা কিন্তু 3 প্রকার গ্যাংগ্রিনের অবস্থান রয়েছে। দেখেন এই জায়গা দেখেন গ্যাংগ্রিন, এটা কি টিস্যু মরে গেছে, দেখেন এটা কালো হয়ে গেছে, এখানে শুষ্ক শুষ্ক, এখানে পু যদি আপনার থাকে, বাষ্প সারফেস থাকতেছে, আপনি এই জিনিসগুলো আপনারা দেখবেন। এবং সবসময় আগে চেষ্টা করবেন কি এই যে যে গ্যাস গ্যাংগ্রিন, ড্রাই গ্যাংগ্রিন, এই গ্যাংগ্রিন গুলো যে ছবিটা, এই ছবিটা মাথায় রাখতে হবে। এবং আপনি দেখেন যে বিষাক্ত জিনিস, টক্সিক জিনিস, দেখেন অনেক ওষুধ রয়েছে যেগুলো আমাদের জীবন দায়ী আমরা বলে থাকি। ল্যাকেসিস খুব ভালো কাজ করে, তারপরে আপনার ভাইপার কাজ করে, নেজা কাজ করে, এই ধরনের মেডিসিন কিন্তু খুব ভালো রেজাল্ট আসছে। তাহলে এই যে ওষুধগুলো, এই ওষুধগুলো যেমন আপনি ব্যবহার করতে পারতেছেন, তেমন আপনি কমন মেডিসিন হিসাবে সিকেলিকর, তারপরে আপনি আর্সেনিক অ্যালবাম, তারপরে অ্যানথ্রাক্সিনাম, এগুলো তো ব্যবহার করছেন। সাথে যে ওষুধই দেন না কেন, আপনি মাদার টিংচার হিসেবে ক্যালেন্ডুলা ব্যবহার করবেন। ক্যালেন্ডুলা থেকে আপনি কি করবেন না, ওটা ভালো হবে। তারপর আপনি সাইলেশিয়া দিতে পারেন। এর সাথে আপনি অনেক সময় আছে ঘাটা দ্রুত শুকানোর জন্য দেখা যাচ্ছে আপনি কার্বোভেজ দিতে পারেন, গ্যাসীয় অবস্থা থাকলে কার্বোভেজ দিতে পারেন, বা এর সাথে কিন্তু আপনি একটা বায়োকেমিক দিতে পারেন, ট্রামফস। ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে টাইট্রেশন গুলো পাওয়া যায়। তো আমার কাছে, আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে সকল ঘা দ্রুত সারে না, সেই সকল ঘার ক্ষেত্রে আমি ট্রামফস টাইট্রেশন অর্থাৎ গুঁড়াটা দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনারাও বাস্তবে যখন এই ধরনের যে কোনো ঘাড় পেশেন্ট দেখবেন যেটা মনে করেন দ্রুত কোষটা গজাতে হবে, সেক্ষেত্রে আপনি ওটা প্রয়োগ করতে পারেন। এরপরে এটা আপনার অ্যালোপ্যাথিক সিস্টেমে আপনার নেভানল যে গুঁড়াটা আছে ওর অল্টারনেট হিসাবে তারা যেটা ব্যবহার করে, তাদের মতো তারা পপিসপ ব্যবহার করে, সেখানে আমরা ক্যালেন্ডুলা ব্যবহার করতেছি, দুর্বা ব্যবহার করতেছি। আর আর কি করছি, আর নেভানল পাউডারের অল্টারনেট হিসাবে আমি ফেরামফসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই ধরনের ওষুধগুলো কিন্তু আপনি প্রয়োগ করলে কিন্তু খুব ভালো। এরপর যদি জ্বালা যন্ত্রণা বেশি থাকে, ক্যান্থারিস আপনি ব্যবহার করতে পারতেছেন। আমাদের কিন্তু ওষুধ যে এই কয়টাই তা না, লক্ষণ সাদৃশ্যে আপনার যত মানে আমাদের মোট মেডিসিন কিন্তু 8,500 প্লাস, প্রায় 9,000 কাছাকাছি মেডিসিন। এখন আপনি যদি মনে করেন যে আমাদের মেডিসিন সীমিত, আসলে না। আমাদের মেডিসিন কিন্তু বর্তমানে আমরা সব থেকে এগিয়ে রয়েছে হোমিওপ্যাথিতে। আপনার মডার্ন মেডিসিনের যতগুলো মেডিসিন রয়েছে যেগুলো খুব বহুল ব্যবহৃত হয়, যেমন ম্যাথাটক্সটা, তারপরে আপনার পেডনিসনল, এই ধরনের যে মেডিসিন গুলো আছে এগুলোর থেকে কিন্তু আপনার মেডিসিন আছে, সেগুলো হচ্ছে অটোপ্যাথিক মেডিসিন। এই সম্পর্কে আপনাকে জানতে হবে। এবারে দেখেন আমাদের বিভিন্ন সার্কিট মেডিসিন আছে, তারপরে আপনার বিভিন্ন রোগজ মেডিসিন আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এর জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস নোসোড আছে, তারপরে যে অ্যানথ্রাক্সিনাম রয়েছে, তারপরে আপনার আমরা বহুল ব্যবহৃত মেডিসিন হিসাবে আপনার সোরিনাম, সোরিক মায়াজমের জন্য, এই ধরনের মায়াজমেটিক মেডিসিন তো আমরা ব্যবহার করবোই। অর্থাৎ মায়াজমেটিক মেডিসিন না দিলে তো আপনার রোগীটা পুরোপুরি আরোগ্য হবে না, কারণ রোগটা মূল ভিতর থেকে সারাতে গেলে আপনাকে মায়াজমেটিক মেডিসিন দিতেই হবে। এর সাথে আপনি লক্ষণ সাদৃশ্যে ধাতুগত মেডিসিন যখন দিবেন, বিশেষ করে আমাদের হাসান মির্জা স্যার, উনার পদ্ধতিটা আমার খুব ভালো লাগে। উনি কি করেন, মায়াজমেটিক ট্রিটমেন্টটা করেন। এবং ডক্টর শ্যামল কুমার দাস স্যার, তিনিও কিন্তু আপনার এই যে মায়াজম অর্থাৎ ট্রু ডিজিজ কে ওনারা ফলো করেন। ওরা সীমিত সংখ্যক ওষুধ দিয়ে ওনারা ট্রিটমেন্ট করছেন। কিসের ট্রিটমেন্ট করছেন? চিররোগের।
অর্থাৎ মায়াজমেটিক যে রোগ, সেই রোগের কারণে তারা রেজাল্ট অফ দ্য ডিজিজের ট্রিটমেন্ট না করে, কারণ রেজাল্ট অফ দ্য ডিজিজ হলে আপনি দেখেন বর্তমানে 100-200 না, হাজার হাজার রেজাল্ট অফ দ্য ডিজিজ রয়েছে। এই রেজাল্ট অফ দ্য ডিজিজের মূল কারণ এই সকল রোগ হচ্ছে রেজাল্ট। আর তাহলে মূল ডিজিজ কি বা ট্রু ডিজিজ কি, সেটা হচ্ছে চিররোগ বা মায়াজম। যেমন আপনার সোরিক মায়াজম, সিবলিক মায়াজম, সাইকোটিক মায়াজম, টিউবারকুলার ডায়াথিসিস, তারপর অনেকে বলছে ক্যান্সার মায়াজম, পোস্ট র্যাবিস সিনড্রোম, পোস্ট ট্রমা সিনড্রোম, এরকম মেডিসিনাল ট্রমা। এই যে আম, ভাগগুলো করা হচ্ছে, আপনার বিভিন্ন স্যার ডক্টর রাজেন শঙ্করন প্রাণ 10টা আপনার এরকম ক্ষেত্র দেখিয়েছেন, যেটাকে তিনি চিরক্ষেত্র বলতেছেন। তো এই ধরনের, অথবা রিং ওয়ার্মের জন্য রিং ওয়ার্মটা সহজে সাথে না সারে, সেক্ষেত্রে আপনারা রিং ওয়ার্ম ওষুধ ব্যবহার করতে পারেন, খুব ভালো রেসপন্স করে। তাহলে এই ধরনের ওষুধ যেগুলোকে বলা হয় রেয়ার মেডিসিন, এই ধরনের মেডিসিনও কিন্তু আপনাকে জানতে হবে। সাথে কি জানতে হবে আপনাকে, যেটা কমন মেডিসিন, যেটা 265 বছর ধরে আমাদের স্যামুয়েল হ্যানিম্যান স্যার নিজে পরীক্ষা করছে, যেটা প্রুভ করছে, সেই মেডিসিনটা বহুবার প্রুভ হয়েছে। এবার কেন স্যার প্রুভ করেছেন, তারপরে যারা যারা আছে ফ্যারিংটন ন্যাশ, বিভিন্ন স্যার, বোরিক স্যার, এনারা কিন্তু বারংবার এই ওষুধগুলো প্রয়োগ করে সফলতা পেয়েছেন। আপনিও সেটা করবেন, আপনিও পাবেন, কারণ এটা কি ক্লিনিক্যালি প্রুভ। এই জন্য সুপার গ্রেড আপনার মেডিসিনে যখন রেপার্টরি করা আছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড, সুপার গ্রেড বলা হচ্ছে, যে আপনার যে সুপার গ্রেড মেডিসিন, তাহলে আমরা সুপার গ্রেড মেডিসিন ব্যবহার করব। এই সুপার গ্রেড মেডিসিন দেখা গেল আপনার কিন্তু বেশ কিছু মেডিসিন থাকছে কমন। তা আপনারা এই সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে জানবেন, এবং এগুলো জেনে যদি আপনি ওষুধ দিতে পারেন, আপনি বিশ্বাস করতে পারবেন না যে কত দ্রুত এই রোগের ট্রিটমেন্টটা হয়। মডার্ন মেডিসিন বিস্মিত হয়ে যাচ্ছে বর্তমানে। মডার্ন ডক্টররা আপনার জেনে খুশি হবেন, বর্তমান সময় অনেক মডার্ন মেডিসিন যারা বিভিন্ন এমবিবিএস ডাক্তার আছে, তাদের ফ্যামিলি, তাদের বাচ্চা, শিশু, বা তারা নিজেরাও স্বীকার এখন অনেকেই করেন যে হোমিওপ্যাথিক মেডিসিন বাচ্চাদের জন্য খুব ভালো। মহিলাদের বেশ কিছু রোগ আছে যেখানে হোমিওপ্যাথিক মেডিসিন খুব ভালো কাজ করে, কিন্তু তাদেরকে আমরা জানাতে চাই যে আমাদের ওষুধ সর্বক্ষেত্রেই ভালো কাজ করে। সেটা হচ্ছে 85% আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি, 85% আপনার সকল সার্জিক্যাল কেসই কি হয়, আপনার হোমিওপ্যাথি দ্বারা আরোগ্য করা সম্ভব। বাদ বাকি 15% আমাদের সার্জারি প্রয়োজন আছে, এবং সার্জারির পরে আবার হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করলে সেটুকু পরিপূর্ণরূপে আরোগ্য লাভ করে। তো আলসার তো আসলে আমরা অনেকেই জানি যে বর্তমানে আলসারের যে কারণ, আলসার কেন হয়, সহজভাবে বললে যে পাকস্থলীর ভিতরে ক্ষত, এই ক্ষত যখন হচ্ছে, এই যে দেখেন পাকস্থলীর ভিতরে যে ক্ষত হচ্ছে, এই ক্ষতটাকে আমরা বলছি আলসার। এই যে বড় করলে এই যে একটা ক্ষত হয়ে গেছে, এই ক্ষত যখন হচ্ছে, তাহলে এই যে ক্ষতটা হচ্ছে, ক্ষতটা কেন হচ্ছে, আমাদের শরীরের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, আমাদের শরীরের ভিতরে পেপসিন রয়েছে, আমাদের শরীরের ভিতরে আপনার বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া রয়েছে। তো এই স্পাইলোরি যে ব্যাকটেরিয়াটা আছে, এটা সাধারণত আলসারের জন্য দায়ী বলা হয়। আচ্ছা, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া রয়েছে। এরপরে দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ খেলে আলসার হয়ে যায়। দীর্ঘমেয়াদী গ্যাসের ওষুধ খেয়ে গেলে, যেটাকে বলা হয় ওভারডোজ। ওভারডোজটা কিভাবে হয়, প্রত্যেকটা মডার্ন মেডিসিন যখন ট্রায়াল করা হয়েছে, প্রথমে সেটা কিসে করলো ট্রায়ালটা, আপনার ইঁদুরে, তারপর গিনিপিগে, এরপরে কি হচ্ছে বাদরে, তারপরে তো মানুষের। তো এই কয়টা জায়গা ট্রায়াল দিয়ে তো ওটা পরীক্ষা করে আসছে। দেখেন, এই ট্রায়াল করতে করতে কখনো একটা বানরের যে অনুভূতি, একটা বানরের যে অনুভূতি আর একটা মানুষের অনুভূতি কিন্তু কখনো এক হবে না, আপনাদের এটা জানতে হবে। তো আমরা কৃতজ্ঞ আমাদের হোমিওপ্যাথির জনক ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান স্যার, তিনি এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছিলেন। বর্তমানে সারা পৃথিবী আপনার পার্সোনালাইজ মেডিসিনের জন্য গবেষণা করে চলেছে, ব্যক্তি স্বতন্ত্র ওষুধ। এই পার্সোনালাইজ মেডিসিন, এই পার্সোনালাইজ মেডিসিনটা আমাদের হোমিওপ্যাথিতে কি হচ্ছে, আমরা পাচ্ছি। এই পার্সোনাল মেডিসিনটা নিয়ে সারা পৃথিবী চেষ্টা করে চলেছে, কিন্তু আমাদের সেই পার্সোনাল মেডিসিন রয়েছে ব্যক্তি স্বতন্ত্র ওষুধ হিসাবে, যেটা ঠিক আছে। তো আমরা এই বিষয়গুলো খেয়াল করব,
এবং আমরা জানবো যে এই যে ওষুধগুলো দেওয়ার আগে আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তো আপনার আলসার নিয়ে আপনারা একজন বলুন তো, আলসার সম্পর্কে আপনি কি জানেন, কাইন্ডলি একটু বলবেন, একজন একটু বলুন। স্যার রিপিট প্লিজ। আমি বলেছি আলসার সম্পর্কে আপনারা কি জানেন, আপনি কি জানেন সেটা বলেন। আমি তো আলসার নিয়ে বেশ কিছু জিনিস আলোচনা করলাম, আপনি কি জানেন এটা সম্পর্কে? স্যার আলসার জি বলুন। স্যার নরমালি এটা হচ্ছে পেটের মধ্যে হয়, আর হচ্ছে এটা ব্যাকটেরিয়া এবং হচ্ছে ফাঙ্গাস জনিত কারণে, এবং খাবারটা যখন ডাইজেস্ট হয় না এবং অনেক দিন ধরে প্রক্রিয়াটা চলতে থাকে, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের পেপসিন, তারপরে ব্যাকটেরিয়া বা ব্যথানাশক ওষুধ যখন অনেক দিন খেতে থাকে, এবং এই প্রবলেমগুলো কারণে আলসার হয়ে থাকে। খুব সুন্দর। আর কিছু লক্ষণ ঠিক আছে? আব্দুস সালাম, মানে আব্দুস, আপনার পুরো নামটা এখানে আসেনি, আমি কাইন্ডলি, আপনি বলুন। আমি আব্দুল সালাম, আমি সুরে আসি না। হ্যাঁ স্যার বলুন। উনি বলছেন এতে আলসার মূলত আমরা জানি কি দুই প্রকার, পেপটিক আলসার, ডিউডেনাল আলসার। পেপটিক আলসারে খালি পেটে ব্যথা হয়, আর ডিউডেনাল আলসার হলো পেপটিক আলসার খাওয়ার পরে ব্যথা হয়, আর ডিউডেনাল আলসারের মধ্যে পেট খালি পেটে ব্যথা হয়, রোগী ওই জন্য বারবার খেতে চায়। অনেক সময় পায়খানার সাথে রক্ত করে হালকা মতো রক্ত করে হয়। মূলত আলসার হলো যে একটা ক্ষত, পাকস্থলীর ক্ষত থেকে আপনি আলসার বাকি খুব খুব সুন্দর স্যার, বুঝতে পেরেছি। আপনি এবার মিউট করে ফেলেন। আমি বলি লক্ষণ বলতে, আমি বলছি আলসার সম্পর্কে আপনার কি জানেন। আপনার বলেছেন, অসংখ্য ধন্যবাদ। এইভাবে অংশগ্রহণ করলে ক্লাস নিতেও ভালো লাগে। দেখেন, লক্ষণ প্রথমে রুগী এসে কি বলবে, আলসারের প্রথম সূচনাটা আপনি যখন আসে তখন আপনাকে প্রথমে বলছে যে আমার পেট জ্বালা পোড়া করে, আমার পেটে ব্যথা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা বলতেছেন পেটে ব্যথা করছে। এখন এই পেটে ব্যথাটা আলসারের অনেক সময় এটা সাধারণ লক্ষণ, সাধারণ ব্যথা। এইটা সাথে কি হতে পারে, সে বলতে পারে আমার অম্ল গ্যাস হয়, অর্থাৎ পাকস্থলী থেকে এক প্রকার টক ঢেকুর ওঠে। এর সাথে সে কি বলে, বমি বমি ভাব। আলসারের এটা কিন্তু অন্যতম একটা লক্ষণ। এর সাথে কি থাকে, ক্ষুধামন্দা, সে খেতে পারে না, অল্প একটু পেটটা ভরে আসে, ক্ষুধামন্দা ভাব থাকে। এর সাথে তার ওজন কমতে থাকে দিন দিন, এই যে এই বিষয়গুলো থাকে। এর সাথে কি থাকে, মাঝে মাঝে বমির সাথে রক্ত বের হতে পারে। এবং আরেকটা বিষয় থাকে পায়খানা, অর্থাৎ পায়খানাটা হবে কালচে কালো। কারণ কি, পায়খানার সাথে যখন রক্ত মিশে যায় তখন সেটা কালো হয়ে যায়, এই বিষয়টা। এখন এই করা হচ্ছে সাধারণত লক্ষণ। এখন আমাদের স্যার বললেন যেটা, সেটা ঠিকই আছে। আমাদের প্রকারভেদের মধ্যে পেপটিক আলসার, এটা হচ্ছে পাকস্থলী বা আমাদের যে ছোট অন্ত্র যে অংশ ডিওডেনাম, এই ডিওডেনামে হতে পারে। গ্যাস্ট্রিক আলসার হচ্ছে এটা পাকস্থলীর যে আমরা বলতেছি উপরে, এটা হচ্ছে ডিওডেনাল আলসার। আর এরপরে এটি ছোট অন্ত্রের প্রথমে হতে পারে, যেটা ডিওডেনাম রয়েছে, সেই ডিওডেনামে হতে পারে। এখন এই যে হলো, এখন এইখানে সব থেকে বড় জিনিসটা আছে যে আমরা যাই করি না কেন এদের লাইফ স্টাইলটাকে আপনাকে পরিবর্তন করতেই হবে। লাইফ স্টাইল পরিবর্তন করা মানে আপনাকে একে যেই হোক না কেন তাকে বলতে হবে আপনি খাবারের সাথে পানি খাবেন না। কেন খাবেন না? আপনি যে খাবারটা খাচ্ছেন ওইখান থেকে স্যালাইভা, অর্থাৎ আমাদের শরীরের থেকে যে আমাদের লালা গ্রন্থির থেকে যে লালাটা নিঃসরণ হয় খাবারটাকে মন্ড করে ওটা পেটে দিচ্ছে। যখনই সে প্রচুর পরিমাণে পানি খাচ্ছে, যারা প্রচুর পরিমাণে পানি খায় তাদের কিন্তু আলসার হওয়ার প্রবণতা বেশি থাকে, অনেকেরই আলসার হয়ে যায়, এবং আলসার হলে ওষুধ খেলেও দ্রুত সারে না। পানি খেতে হবে কি, খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এবং খাবার খাওয়া শেষ হওয়ার আধা ঘন্টা পরে। যদি এই 1 ঘন্টা একটু খেয়াল করা যায়, এই 1 ঘন্টার মধ্যে কি পানি আদৌ খেতে পারবে না? পারবে। কতটুকু? তার
তৃষ্ণা, অর্থাৎ যদি তার গলায় কিছু বেঁধে যায়, মনে হচ্ছে না আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমাকে খেতে হবে, ওই খাবারটা ভিতরে প্রবেশ করানোর জন্য অল্প একটু খাবে, কিন্তু 1 গ্লাস পানি খাবে না, 200 ml এর বেশি পানি খাবে না। মানে ব্যাপারটা এরকম, 200 ml এর বেশি খেলেও আপনার ওই যে খাবারটাই খাক না কেন সেটা কি হয়, আপনার তরল লিকুইড করে ফেলে, এবং ওইটা করার কারণে আমাদের পাকস্থলীতে যেভাবে আমাদের শরীর খাবারটাকে হজম করতে চায় সেভাবে আর হয় না, যার কারণে আমাদের ওইটা তখন আর হজম না হয়ে এটা পচতে থাকে। একটা হজম হয়ে যেভাবে আপনার স্বাভাবিক ক্রিয়া হজম হয় সেটা না হয়ে, যেমন এটার উদাহরণ দিলে এভাবে বুঝতে পারবেন, যে কোনো একটা জিনিস বা একটা ফল বা একটা সবজি বা একটা কিছু আপনার পরিবেশে রাখলে আপন ইচ্ছে পচে যায়, ঠিক আছে, এবং পচে যে ওটা গন্ধ হয়, গ্যাস হয়ে যায়। কিন্তু ওই পচার উপরে যদি আপনি একটা মাটির কিছু দেন বা একটু ছাই ফেলে দেন, ধরেন একটা সবজি আবর্জনা, গৃহস্থলে যে আবর্জনা, ওটা যদি একটা কিছুতে রাখেন সেটা কিন্তু প্রচুর গন্ধ হয়ে যায়, কারণ ওটা পচতেছে, ঠিক আছে। এখন ওর উপর যদি একটা আস্তরণ দেওয়া হয় তাহলে কিন্তু ওই জিনিসটার পচে না, ওইটা আসলে মাটির সাথে ওটার অণুজীব গুলো ক্রিয়াশীল হয়ে ওটাকে হজম করে নেয়, মানে মাটির সাথে মিশে যায়, গন্ধ হয় না। তদ্রূপ আমাদের শরীরে যে জিনিসটা আছে সেটা যদি আমরা ওইভাবে খাবারটা যখন পানির সাথে মিশে যায় তখন এই সমস্যাটা হয়। এবং এই আলসারের রোগীদের কিন্তু আপনি ধূমপান একদম নিষেধ করে দিবেন। ম্যাক্সিমাম সকল রোগে আপনার ধূমপান করলে, নিকোটিন গ্রহণ করলে আপনার রোগের বৃদ্ধি আছে, সেই জন্য আমরা ওষুধ দেওয়ার সময় এটা তাকে বলে দিব যে পাকস্থলীর যে অন্ত্র ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু ধূমপান দায়ী। তারপরে অ্যাসোফেজিয়াল আলসার যেটা রয়েছে, এটা রয়েছে পেপটিক আলসার আলোচনা করলাম, অ্যাসোফেজিয়াল আলসার রয়েছে, এই জন্য আমরা ওষুধ দিব, সাথে জীবনধারার নিয়ম কানুনটাকে বলে দিব। এবং এই যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু যাই দেন না কেন এর সাথে আপনি আমলকিটা কন্টিনিউ করতে পারেন। এটা আমার ব্যক্তিগত তরফে অভিজ্ঞতা আছে, আলসারের পেশেন্ট যাই দেন না কেন মেডিসিন, সাথে যদি আপনি আমলকিটা দেন, আমলকি মাদার দেন, বা আমলকি আপনি ফিজিক্যালি তাকে বলেন যে আপনি কাঁচা আমলকি খাবেন, বা আপনি যদি বলেন যে লেবু রস, বিশেষ করে কাগজি লেবু যেটা বলা হয়, সেটা যদি খায় তাহলে কি ভিটামিন সি পূরণ হয়, এবং ভিটামিন সি যদি থাকে তাহলে আপনার যে ওষুধই দেন না কেন খুব দ্রুত কাজ করে, যে ওষুধই দেন না কেন। আপনার ধাতুগত মেডিসিন যেটা লক্ষণ সাদৃশ্য আসবে সেটা দিবেন, এবং আপনাকে অবশ্যই ম্যাজমেটিক কন্ডিশনকে চিন্তা ভাবনা করে একটা ম্যাজমেটিক ওষুধ দিতে হবে। এরপর ধাতুগত মেডিসিন লক্ষণ সাদৃশ্য দিবেন, লক্ষণ সাদৃশ্য দেওয়ার পরে আপনি সাথে অবশ্যই আমলকি খেতে দিবেন বা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে বলবেন, তাহলে এই রোগী দ্রুত সুস্থ হয়ে যাবে। এরপর হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিসঅর্ডার। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের মধ্যে দেখেন, আপনাদের বয়স যখন বাড়তে থাকে এর মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়, প্রতিবন্ধকতা দেখা দেয়, অটিজম বা আপনার এই বিষয়ে আমি গতদিন বেশ কিছু জিনিস আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব হচ্ছে অ্যাট্রপি বা কলা শীর্ণতা। তো এই যে অ্যাট্রপি, দেখেন আপনার একটু কাইন্ডলি ছবিটা দেখলে বুঝতে পারবেন, এই ছবিটা দেখেন, দেখলে বোঝা যাচ্ছে, দেখেছেন, দেখা যাচ্ছে কি? এটা জি দেখা স্যার। যাচ্ছে। এই যে ছবিটা, অর্থাৎ তার নর্মাল মাসেলটা কি থাকছে, এই দেখেন এখানে নর্মাল মাসেলটা থাকছে, এই যে দেখেন এটা হচ্ছে নর্মাল মাসেল, এটা থাকছে ফোলা, অর্থাৎ এই মাসেলটা এরকম থাকে। আর অ্যাট্রোপিড মাসেল অর্থাৎ এই জায়গাটা তুলনামূলক কি চিকুন বা শীর্ণ হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় বাংলায় কলা শীর্ণতা। আমার কথা কি আপনার শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে এই পেরেছি। ধরনের মেডিসিন এটা কেন হয়, আপনার বিভিন্ন প্রকার ট্রমা হতে পারে, অ্যাক্সিডেন্টাল ট্রমা হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে। বিশেষ করে আপনার কলাশীর্ণতা দেখা যাচ্ছে অনেক সময় সার্জারি করছে, সার্জারি পরের থেকে বা রুগী আপনার বিভিন্ন ইতিহাস ঘাটলেন, ইতিহাস ঘেটে দেখলেন সবকিছু আছে, কিন্তু রুগী একটা কথাই বারবার বলতেছে, সেই থেকে আমার এই রোগটা হলো আর সারলো না, সেই থেকে। অর্থাৎ যখনই আপনাকে কোনো রুগী বলবে যে সেই থেকে রোগটা হচ্ছে কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছে সারছে না,
এই একটা রুব্রিক আপনার ইংলিশে আমাদের হোসেন স্যার খুব সুন্দরভাবে আলোচনা করেন। আমি যেহেতু রেপার্টরি ক্লাস নিচ্ছি না, আমি এটা বলবো না, জাস্ট আপনাকে মেডিসিনটাই বলে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনি কার্বোবেজ মেডিসিনটা আপনি ব্যবহার করতে পারবেন, এবং এর সাথে অবশ্যই কার্বোবেজের আরো কিছু লক্ষণ আপনাকে মেলাতে হবে। কিন্তু সেই থেকে যদি কোনো রোগ হয়ে থাকে, বিশেষ করে অ্যাট্রোপি জাতীয় যে মেডিসিন গুলো রয়েছে, যদি রোগ থাকে তাহলে আপনার ট্রিটমেন্ট করলে খুব দ্রুত ভালো রেজাল্ট পাবেন। এবার হচ্ছে হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া কি হলো? হ্যাঁ, আমি ক্লাস করাচ্ছি, পরে আসো। ব্যথা পেয়েছে তো, আমার ক্লাস তোমার আরো আধা ঘন্টা, তুমি 45 মিনিট পরে আসো। হাইপারপ্লাসিয়া, হাইপারপ্লাসিয়া হলো কোষের সংখ্যা বৃদ্ধি। মানে এখানে আপনি একটু ছবিটা দেখলে বোঝা যাচ্ছে। আমি আগে সংজ্ঞাটা বলি। হাইপারপ্লাসিয়া হলো কোষের সংখ্যা বৃদ্ধি, যার ফলে টিস্যু বা অঙ্গের বৃদ্ধি ঘটে। এটি বিভিন্ন কারণে হয়ে থাকে। এই অন্যতম কারণ কি, হরমোনের পরিবর্তন, যেটা আমাদের বর্তমান সময়ে প্রচুর পরিমাণে হচ্ছে। বিভিন্ন হরমোনাল মেডিসিন খাওয়া হয়। আপনার মায়েরা যারা আছেন, বিশেষ করে বাত কন্ট্রোলের জন্য বিভিন্ন পিল খেয়ে থাকেন বা ইনজেকশন পুশ করেন। তো বিভিন্ন প্রকার আপনার প্রদাহ যদি থাকে, তার জন্য যে ওষুধগুলো খাওয়া হয় এটা, এবং জিনগত পরিবর্তনের কারণেও কিন্তু এটা হয়ে থাকে। তাহলে হাইপারপ্লাসিয়া যখন হচ্ছে, তখন আপনার কি হচ্ছে, আপনাকে জানতে হবে নরমাল যে স্বাভাবিক ছবিটা দেখেন, নরমাল এন্ডোমেট্রিয়াম রয়েছে, আর এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। এখন এখানে যদি দেখেন তাহলে কি হচ্ছে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াতে কি হচ্ছে, এটা গর্ভাশয় আস্তরণ, এই যে দেখেন গর্ভাশয় রয়েছে, ইউটেরাসে, এখানে দেখেন এটা ফোলা। আর এই ছবিটা দেখেন, এখানে কিন্তু সেরকম কোনো ফোলা নেই, আছে কি? নেই। না স্যার। এই জায়গাটাই কিন্তু আমাদের বুঝতে হবে এই জিনিসটা। তাহলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া কি হচ্ছে, গর্ভাশয় আস্তরণে অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে। এখন এই যে বৃদ্ধিটা হলো, বর্তমান সময় আপনার বাত কন্ট্রোলের জন্য যখন টি পড়ানো হয়, টি ক্যাপ, বা এখানে একটা টি পড়ানো হয় দীর্ঘমেয়াদী, ধরেন 5 বছরের জন্য একটা টি ক্যাপ পড়ানো হচ্ছে, বা টি আকৃতি যেটা আছে বাত কন্ট্রোলের জন্য বিভিন্ন জিনিস, তখন এই জরায়ু নাড়িতে যখন দেওয়া হচ্ছে তখন এটা ফুলে উঠতে পারে। বা আপনার বিভিন্ন যে ওষুধগুলো খাওয়া হচ্ছে সেটার জন্য কিন্তু হয়ে যায়। বা অনেক হরমোনাল মেডিসিন আছে, যা আপনাকে বলা টিএসএইচ বা টিএসএইচ, আপনার T3 T4 বা ফলিকুল গুলোকে বৃদ্ধি করার জন্য, বা আপনার বর্তমান পিসিওএস পিসিওডি এই ধরনের রোগের জন্য যে ট্রিটমেন্ট করা হয়, অনেক সময় যদি সেটা সম্পূর্ণরূপে সঠিক না হয়, মডার্ন মেডিসিনে যে ওষুধগুলো দিয়ে থাকে তার কোনোটায় যদি তার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তখন কিন্তু এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হতে পারে। আমি বলবো না যে এটার কারণেই হয়, আরো অনেক কারণ আছে, যে বললাম না, জিনগত কারণ যদি বংশে থাকে তাহলে এটা হতে পারে। তো এই ধরনের কারণটাকে আমাদের খুঁজে বের করতে হবে, সেভাবে যদি আমরা ট্রিটমেন্টটা করি তাহলে কিন্তু আমরা খুব দ্রুত এর ভালো ট্রিটমেন্টটা আছে আমাদের হোমিওপ্যাথিতে। এরপরে দেখেন, বহুল প্রচলিত পুরুষদের মধ্যে যেটা, আপনার এই ছবিটা দেখে কি বুঝতেছেন, এই রোগটার নাম কি একটু বলেন তো? ছবিটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা রোগ। দ্য পোস্টাল ব্লাড বেরিয়ে গেছে। খুব সুন্দর, কেউ নামটা বলতে পারবেন? পোস্টাল ব্লাড আমি বলি, ইনলার্জ। ঠিক আছে, ইনলার্জ প্রোস্টেট বলা হয়। বর্তমান সময় যে লক্ষণটা সব থেকে বেশি পাওয়া যায় সেই লক্ষণটা বলি, যে রুগী এসে বলে বারবার প্রস্রাবের বেগ হচ্ছে, কিন্তু প্রস্রাব হচ্ছে না, প্রস্রাব বেঁধে যাচ্ছে, এই লক্ষণটা রুগী বলে থাকে। তো এটা কেন হয় দেখেন, বয়স যখন 50-এর অধিক হয় তখন পুরুষদের মধ্যে হরমোনের একটা ভারসাম্যের বিঘ্ন হয়ে থাকে, যার কারণে প্রোস্টেট, এই যে প্রোস্টেটটা স্বাভাবিক যে নর্মাল প্রোস্টেটটা ছিল, এই প্রোস্টেটটা কি হতে থাকে, তখন এটা বাড়তে থাকে। এখন এই প্রোস্টেট যখন এইভাবে ভিতরে বাড়তে থাকে,
এই যে ভিতরে দেখেন প্রস্টেটটা বেড়ে গেছে, আর এখানে প্রস্টেটটা দেখেন কি অবস্থায় আছে। তো এই যে প্রস্টেটটা রয়েছে এইটা ইনলার্জড হয়ে গেল। এখন আপনি ইনলার্জ প্রস্টেট ইপি লিখবেন না, কিন্তু এটা লেখার নিয়ম হচ্ছে বিপিএইচ, বিগিনিং প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, বিপিএইচ। আপনি অ্যাডভাইসে বা চিপ কমপ্লেনে লিখবেন বিপিএইচ। বিপিএইচ লিখে আপনি অ্যাডভাইসে লিখবেন হচ্ছে আপনি ই করবেন আল্ট্রাসাউন্ড লোয়ার অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেন না দিয়ে দিবেন লোয়ার অ্যাবডোমেন উইথ পিভিআর। তাহলে পিভিআরটা করলে আপনার প্রত্যেকটা বিপিএইচ এর পেশেন্টে আপনাকে অবশ্যই আল্ট্রাসাউন্ড করাতে হবে, এবং আল্ট্রাসাউন্ড লোয়ার অ্যাবডোমেন লিখে আপনার কি করতে হবে পিভিআরটা উল্লেখ করে দিতে হবে। পিভিআর যদি না উল্লেখ করেন তাহলে কিন্তু প্রস্রাবের আগের একটা মাপ রাখবে এবং প্রস্রাব করার পরে প্রস্রাব কতটুকু থাকলো তার একটা মাপ রাখবে। এটা কমন করতেই হবে। সাথে আপনি রক্তের একটা সিবিসি পরীক্ষা দিবেন, এই কারণে দিবেন কারণ তার ইএসআর লেভেলটা বেশি থাকে, আপনার বিপিএইচ আপনার ইএসআর বেশি থাকে, তাহলে ইএসআর যেটা থাকতে হয় আপনি ওষুধ দিলে ওইটা কমে যাবে। হয়তো রুগী বুঝবে না তেমন পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনার যখন এই দুটো প্যাথোলজিতে কমে যাবে, এটা কিন্তু আপনার 3 মাসও লাগে না, তার আগেই কমে যায়। যখন আপনার এটা কমে যাবে তখন রুগী একটা আস্থা পাবে, হ্যাঁ হ্যাঁ তাই তো, আমার ভিতরে তো বেশ পরিবর্তন হচ্ছে, তাহলে ওষুধটা কন্টিনিউ করবে। আর না হলে কিন্তু আপনার সঠিক ওষুধ যদি না হয়, আপনি যদি সিমিলিমাম মেডিসিনে না যেতে পারেন, তাহলে কিন্তু রুগী থাকবে না। কিন্তু আপনার একটু লক্ষণ সাদৃশ্যে একটু মাথা কাটিয়ে আপনার ওষুধ দিলেই কিন্তু আপনার এই 2-3টা বিষয়ের উপর কিন্তু পরিবর্তন, আপনি যে সিমিলার মেডিসিন হলেও কিন্তু আপনার পরিবর্তন হয়ে যাবে এই এই বিষয়গুলো। সেই জন্য আপনাকে কি করতে হবে জানতে হবে। এরপরে হচ্ছে অ্যানাপ্লাসিয়া। অ্যানাপ্লাসিয়া হলো কোষগুলিতে অস্বাভাবিক পরিবর্তন, যে ক্যান্সারের পূর্বসূরি হতে পারে। ক্যান্সার হওয়ার আগে এটা হয়, ধরা হয়, এবং চেহারা আপনার যেমন ওই স্থানে চেহারা দেখলেও বোঝা যায়। অ্যানাপ্লাসিয়া বিভিন্ন কারণে হয়, তার মধ্যে অন্যতম ধরা হয় জিনগত পরিবর্তন। আপনারা বলেন তো এই ছবিটা আপনি কি দেখতে পাচ্ছেন? এই যে ছবিটা, এটা কি দেখা যাচ্ছে, কোন জায়গার ছবি? কেউ কি বলতে পারবেন? এইটা হচ্ছে সার্ভিক্যাল ইন্ট্রোএপিথেলিয়াল অ্যানাপ্লেসিয়া বলা হয়, যে সহজভাবে বলা হয় জরায়ু মুখের। এটা হচ্ছে জরায়ু মুখের অ্যানাপ্লেসিয়া, বা এই রোগের জন্য জরায়ু মুখে বর্তমানে বলে না জরায়ু আপনার ভায়া টেস্ট করানো হয়। তো ভায়া টেস্ট সাধারণত অ্যানাপ্লেসিয়া যখন হয়ে যায় তখন কিন্তু আপনার ভায়া টেস্টটা করানো হয়, এবং যাদের ভায়া টেস্ট করানোর সংক্রমণ রয়েছে জরায়ুর সমস্যা বললেই আপনার বুঝে নিতে হবে এর মধ্যে অ্যানাপ্লেসিয়া আছে। যখন আপনি এগুলো লিখবেন তখন কিন্তু আপনাকে ডিজিজ ওরিয়েন্টেড লিখতে হবে, না হলে কিন্তু আপনার পরিচিত আপনি বাইরে একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট করতে দিবেন, আপনি যদি ডিজিজ না লিখেন তাহলে কিন্তু আপনার ওই পরীক্ষাটা তারা করে দিবে না। আপনাকে এই জন্য ডিজিজ গুলো জানতে হবে, কিভাবে লিখতে হয় সেটা জানতে হবে, এবং এটার সাথে আপনি কি মেডিসিন কিভাবে দিবেন সেটা জানতে হবে। এগুলো জানলে কিন্তু আপনি দেখবেন যে খুব দ্রুত আপনার এলাকায় আপনি খুব সুনাম অর্জন করতে পারবেন, যদি এই বিষয়গুলো আপনি ভালোভাবে জানেন। তারপর আপনার গ্রস নালীর ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লেসিয়া বা অ্যানাপ্লেসিয়া বলা হচ্ছে, যেটা গলায় হয়ে থাকে, আপনার বিভিন্ন জায়গায় এটা হতে পারে। এবার দেখেন অ্যানাপ্লেসিয়া যদি হয়, দেখেন আপনার আন্ডারলাইনিং টিস্যু কি হচ্ছে, একটা সাধারণ টিস্যু স্কিন রয়েছে। এখন টিউমার প্রথম দিকে থাকলে হালকা একটু পরিবর্তন হয়, এখন ব্লাড ভেসেল থাকে। এখন যে কোনোটা প্রথমে ক্যান্সার সেল থাকে, নর্মাল সেল থাকে, এইটা হচ্ছে ক্যান্সার সেল। এখন এটা বিনাইন হতে পারে বা কার্সিনোমা হতে পারে। বিনাইন হলে কিন্তু আপনার খুব বেশি পরিবর্তন হয় না, ক্ষতির কিছু নাই, ভয়ের কিছু নাই। তাহলে এই যে নিউ ব্লাড ভেসেল যখন হচ্ছে, যখন অক্সিজেন হচ্ছে বা নিউট্রিশন পাচ্ছে, এটা কিন্তু গ্রোয়িং টিউমার, অর্থাৎ এই টিউমারটা কিন্তু বাড়ছে, বেড়ে চলেছে। এই ধরনের সকল টিউমার কিন্তু আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন খুব দ্রুত আরোগ্য লাভ করে থাকে। ঠিক আছে, আর মডার্ন মেডিসিনে তারা অপারেশন করতেছে, কিন্তু অপারেশন করতেছে করে কি করলো, আপনার টিউমারটা দেখা দিছে, এখন বলছে যে না এ হোমিওপ্যাথিতে কাজ হবে না, টিউমার অপারেশন করতে হবে। তারা এই জায়গাটা খুব সুন্দর করে অপারেশন করে ফেললো, কিন্তু ভিতরে ভিতরে এটা থেকে গেল।
তাহলে কি হলো, যে কারণে টিউমারটা হলো সেই কারণটা কি চলে গেল, বা এখানে ধরেন এতটুকু থেকে গেল, এইটুক নয় তারা বের করেই দিল, এটুক বের করে দিছে, কিন্তু এইটুক থেকে গেছে। এই যে এইটুক থেকে গেছে, এইটুক থাকার পরে কি হবে, ওই জায়গাটা টিউমার অপারেশন করার কিছুদিন পরে পুনরায় ওটা দেখা দিবে। কেন দেখা দিবে? কারণ যে কারণেই টিউমারটা হচ্ছে সেই কারণের তো ট্রিটমেন্ট করা হয়নি, হয়েছে কি আপনার বলুন? না যে স্যার, ট্রু ডিজিজটার করা- না, পিছনে ছিল, হয় নাই। সেই জন্য এটা পুনরায় ব্যাক করবে, দেখা দিবে। এখন দেখেন মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া হলো এক ধরনের কোষকে বা অন্য ধরনের কোষে রূপান্তর করার প্রক্রিয়া। এটি জ্বালা বা সংক্রমণ সহ বিভিন্ন কারণে হতে পারে। এই ছবিটা দেখেন, এটা হচ্ছে আমার নর্মাল সাধারণ সেল, এটা স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, যেটা শ্বাসনালীর আস্তরণে কোষগুলি থাকে এবং স্কোয়ামাস কোষ হয়ে থাকে। দেখেন এই কোষ আর এই কোষের মধ্যে পার্থক্য আছে না? দেখে বোঝা যাচ্ছে কিনা? এখানে অনেকগুলো কোষ রয়েছে, জি স্যার, জি স্যার। বুঝে যাচ্ছে। বোঝা যাচ্ছে। দেখেন আমাদের যে শ্বাসনালীর আস্তরণ কোষগুলোকে স্কোয়ামাস কোষে রূপান্তর করে, ঠিক আছে? এখন আমাদের শরীরে বিভিন্ন রকম কোষ রয়েছে। এখন এই কোষগুলো যখন হয়, আপনি প্যাথোলজিক্যাল যখন রিপোর্ট করতে দিবেন তখন এই ধরনের ছবি হয়। আপনি আমি বুঝবো না, কিন্তু তারপর আমাদের রিপোর্ট যেহেতু দেখতে হবে, শুধুমাত্র যে একটা রিপোর্ট লিখলেই সেটা যে আপনি মানবেন তা তো না। আপনাকে রিপোর্ট বুঝতে হবে, প্যাথোলজি বুঝতে হবে। এই জন্য ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল জ্ঞান রাখতে হবে। একটা স্লাইডে আপনার একটা রোগ হলে কি ধরনের হয়, আপনার যখন ছবিটা আসে তখন এভাবে দেওয়া হয়। আপনার একটা ফিল্ম দেওয়া হলো, সেই ফিল্মের ছবি রয়েছে। এখন এই ছবিটা দেখে আপনাকে ওটা দিল, দেওয়ার পরেও আপনাকে এটা দেখে শিখতে হবে যে এখানে এটা কি বলা হচ্ছে, এখানে সমস্যাটা কোথায়। আপনার এই ছবিটা দেখেন, এই ছবিটার বলেন তো এই অংশটা কি আপনার স্কোমাস মেটাপ্লাসিয়া? বলেন তো স্কোমাস মেটাপ্লাসিয়া কি এই অংশটা, না এই অংশটা, না এই অংশটা, না এই অংশটা, না এই অংশটা? বলেন তো কোনটা? আমি যদি বলি এইটা 1 দিলাম, এটা 1 দিলাম, এটা 2 দিলাম, এটা ধরেন 3 লিখলাম, মানে এই নিচের অংশটুকু 3 হচ্ছে, তার নিচের এই অংশটুকু, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। যেহেতু এর আগে ছবি দেখাইছে, বলেন তো এই 1 2 3 সাইড হবে স্যার। 4, 4 এর পক্ষে আছেন কে কে? হাত তোলেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের দুজন যারা হ্যান্ড রেজ করছেন, আপনাদের কথাটা ঠিক আছে। এই এই অংশটুকু অর্থাৎ 4 নম্বর অংশটুকু হচ্ছে, অর্থাৎ এখান থেকে এই স্তরণের এইখান থেকে শুরু করে এর উপরের যে অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। এটা শ্বাসনালীর আস্তরণ কোষগুলোতে এটা হয়ে থাকে, ঠিক আছে? এখন আপনি এটা দেখলেন, আপনি বুঝলেন, এবার রিপোর্টে যদি ভুল হয় তখন আপনি বলতে পারেন না 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 আপনার রিপোর্ট ভুল আছে। আপনার এই যে যে ডাক্তার দেখার কথা ছিল, আপনার প্যাথোলজিস্ট তিনি দেখেনি, আপনার হয়তো বা আপনার ইনিশিয়াল যে কম্পিউটার যে সিগনেচার সেটা বসাতে হয়েছে। নর্মাল হয় কি করে? এটা তো নর্মাল না। অনেক সময় হয় কি দেখেন, প্যাথোলজিস্ট যে আপনার যে যাদের নাম থাকে, আপনার তাদের কিন্তু সবসময় রিপোর্ট দেখানো হয় না। যখন তারা না আসে তখন সেটা কি নর্মাল দিয়ে দেয়, নর্মাল স্টাডি, ওই কমন নর্মাল লেখা থাকে নর্মাল। এই জন্য আগে আপনাদের ফিল্ম গুলো বুঝতে হবে। যেমন আমার স্বপ্ন আছে আমাদের এই কোর্সের ক্লাসের মূল টপিক গুলো আলোচনার পরে আমি এক্সট্রা কিছু ক্লাসের মাধ্যমে আপনাদেরকে কিভাবে আল্ট্রাসাউন্ডের মূল ফিল্ম গুলো পড়তে হয়, ফিল্ম গুলো দেখতে হয়, এগুলো আমি আমার যেটা আমি পেশেন্টের যে সময় আল্ট্রাসাউন্ড কোর্স করছিলাম যেগুলো শিখেছি সেগুলো আপনাদের কাছে সেই তথ্যগুলো শেয়ার করবো। দেখা যাচ্ছে বিভিন্ন আল্ট্রাসাউন্ড রিপোর্ট গুলো যখন আমি দেখে যখন আপনাদের সাথে বর্ণনা করবো, যে ফিল্মের এই অংশটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা হার্ড স্টোন, এটা সফট স্টোন, না এটা স্লাস বল,
না এটা ক্যালসিফিকেশন না কি, এটা আপনি বুঝতে পারবেন না, কলিলিথেসিস, কলিসিস্টাইটিস, এগুলো আপনি বুঝতে পারবেন, কিভাবে বুঝতে পারবেন সেটাও আলোচনা করব। তাহলে কি হবে, আপনারা খুব ভালো ভাবে আপনার রোগীকে বোঝাতে পারবেন, রিপোর্ট ভুল হলে আপনি ধরতে পারবেন। এরপরে দেখেন একটা নরমাল, এবার স্কোয়াস মেটাপ্লাসিয়া, এটা হচ্ছে কার্সিনোমা। তাহলে এই তিনটা ছবি কিন্তু আপনার একই রকম হলেও অনেক পার্থক্য রয়েছে। এখন দেখেন স্কোয়ামাস যে মেটাপ্লাসিয়া, এখানে দেখেন চিত্রে খুব সুন্দরভাবে আমরা যদি একটু তাকাই, যে কোনো রোগে দেখেন এই যে ছবিটা এখানে কি আছে, আমাদের রোগ হিসেবে আমরা বলি কি প্রি স্কোয়ামাস সেল কার্সিনোমা, রোগটা বলা হচ্ছে প্রি স্কোয়ামাস সেল কার্সিনোমা। কিন্তু আপনি চিপ কমপ্লেনে কিন্তু প্রি স্কোয়ামাস সেল কার্সিনোমা এত বড় নামটা লিখবেন না, আপনি লিখবেন SCC, এস কি লিখবেন, এস সি সি। কেন, এটা নিয়ম। তাহলে এখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, কিন্তু যে সময় বলা হয় তখন বলা হয় প্রি স্কোয়ামাস সেল কার্সিনোমা। যেমন আমরা ইনলার্জ প্রোস্টেট, কিন্তু আমরা লিখতে BPH। ঠিক আছে, এরকম মেডিকেলে বেশ কিছু জিনিস আছে যেগুলো খুব কমন, কিন্তু আমাদেরকে এগুলো জানতে হবে, তাহলে কি হবে আমরা খুব সহজে বুঝতে পারবো। এখন এটা এই যে স্কোয়ামাস সেলস কার্সিনোমা, এটা হওয়ার আগে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে পার্থক্যগুলো কোথায়, কোষের পার্থক্য কতটুকু, হিস্টোলজিক্যাল চিত্রটাকে বুঝতে হবে। কারণ কার্সিনোমা হিস্টোলজিক্যাল যে চিত্র, এই যে ডান থেকে বামে বা অর্থাৎ আমি নর্মাল থেকে যখন আমি কার্সিনোমার ইগুলো বুঝতে পারবো, তাহলে আপনার ক্যান্সারের আগের অবস্থা হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, এটা হচ্ছে ক্যান্সারের আগের স্তর। তাহলে এই যে ক্যান্সারের আগের স্তরগুলো, তাহলে এইভাবে যখন আমরা প্রত্যেকটা চিত্র বুঝবো, তখন কিন্তু আমাদের জন্য চিকিৎসা করা খুবই সহজ হবে। এরপরে দেখেন যে কোনো ক্যান্সারের আমরা বলে থাকি হোমিওপ্যাথিতে আপনার ক্যান্সার অনেকে বলে ট্রিটমেন্ট হয় না। আমি মনে করি যে ক্যান্সার ট্রিটমেন্ট তো কোনো ব্যথিতেই হয় না, আবার সব ব্যথিতেই হয়। কেমন, যেমন মডার্ন মেডিসিনে আপনার ট্রিটমেন্ট করে সুস্থ করছে কি ফার্স্ট স্টেজ, যেটাকে জিরো স্টেজ বলা হচ্ছে। ফার্স্ট স্টেজ এই অবস্থায় আছে, জিরো স্টেজ আছে অনেক সময় এটা খেয়ালই করা হয় না, এটা একটা তিলা টাইপের থাকে, যেটা এপিডার্মাসে থাকছে। এপিডার্মাসে কোনো কার্সিনোমা যদি গ্রোথ হয়, কালো হয়ে যায়, তাহলে আপনার সেখানে স্কিনে কি হচ্ছে, কালো হয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে মিলিয়ানোমা। তো এই যে এই জায়গা কালো হয়ে যাচ্ছে, ধরেন এটা এপিডার্মিসে রয়েছে, এরপরে ফার্স্ট স্টেজে এটা এপিডার্মিসে থাকতেছে, এটা কিন্তু এখনো যায়নি এপিডার্মিস, এরপরে সেকেন্ড স্টেজে কিন্তু এপিডার্মিসের থেকে আপনার ডার্মিসে চলে আসতেছে, অর্থাৎ একটু জটিল হচ্ছে। এখন এই স্টেজে তারাও ট্রিটমেন্ট করে সুস্থ করে, আমরাও সুস্থ করি। এবার থার্ড স্টেজে তারা বলে যে এখানে আপনার থার্ড স্টেজে গেলে আপনার সুস্থতা 50-50 বলে না, কিন্তু এখানে বলে হচ্ছে 3/1 আপনার সুস্থ হবে থার্ড স্টেজে গেছে। এখন আপনি দেখেছেন ডার্মিসে যখন আসছে, তখন আপনি যদি ট্রিটমেন্ট করেন তাহলে আস্তে 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 ভিতর থেকে এটা সেরে যায়, এবং এখানে আমাদের সম্ভাবনাটা কিন্তু আরো বেশি থাকে, তাদের থেকে কিন্তু আমাদের এখানে সম্ভাবনা বেশি আছে। এরপরে সাবকিউটিনিয়াস টিস্যুতে যখন আছে ফোর্থ স্টেজ, যখন এটা অন্যান্য অর্গান কোলাপস করে ফেলছে, তখন তারা বলতেছে যে বাড়ি নিয়ে ভালো মন্দ খাওয়া আর কিছু করার নাই। এখন বাড়ি নিয়ে ভালো মন্দ খাওয়া আর কিছু করার নেই, তো তখন রুগী মনে করে যে এত কিছুই করলাম, যার নেই কোনো গতি সে খায় হোমিওপ্যাথি, এত মানুষের কাছে শুনছি, তাহলে আমি একটু খাইয়ে দেখি নাই জল পড়া। অনেকে এখনো কিন্তু আপনার হোমিওপ্যাথিক মেডিসিনকে জল পড়া বলে থাকে গ্রামের দিকে, পানি পড়ার সাথে তুলনা করে, তো পানি পড়াই আর কি। তো আপনি যখন বলবেন ঠিক আছে পানি পড়া মনে করেন আর যাই করেন, আপনি ওষুধটা তো খান, তো ওষুধটা যখন সে খাবে তখন দেখা যাচ্ছে পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তন আসলো, এই পরিবর্তন আসার পর রোগীটা কিন্তু ভালো আছে, আমরা বলবো না সে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, আমরা এতটুকু বলতে পারি সৃষ্টিকর্তার সহায়
তার যতদিন আয়ু আছে, মানে তার যতদিন হায়াত আছে তিনি ততদিনই বাঁচবেন, কিন্তু বিনা কষ্টে, তার কষ্ট থাকবে না, কষ্ট লাঘব হয়ে যাবে। এবং সৃষ্টিকর্তা চাইলে পারে না এমন কোনো কিছু নেই, যেটা ডাক্তার বলতেছে সম্ভব না তার কাছে সম্ভব। আমরা তো উসিলা মাত্র, আমরা চেষ্টা করছি, হ্যাঁ রোগী ভালো আছে, এতটুকু। এতটুকু বললেই আমি মনে করি তারা আসলে সেই সাহস পাবে, এবং আপনার উপরে ভরসা ও আস্থা দুটোই ফিরে আসবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন আজকের ক্লাসের।